আসসালামু আলাইকুম। সো আমাদেরকে শোনা যাচ্ছে আশা করছি। তো সবকিছু ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছ, তোমরা কমেন্টে জানিয়ে দাও যে এভরিথিং ইজ ওকে অর নট। আজকে আমাদের সাথে আছে ঢাকা মেডিকেলের চতুর্থ বর্ষ না সরি পঞ্চম বর্ষ আছে। আমরা ভার্সিটির চতুর্থ বর্ষ পর্যন্ত শেষ, তো ফাইনাল ইয়ার বলতে ওটা মেমোরিতে গেঁথে আছে। সো ফাইনাল ইয়ারে মানে পঞ্চম বর্ষে পড়া হচ্ছে প্রাপ্তি আপু। সো প্রাপ্তি আপু ঢাকা মেডিকেলে তোমার 56তম বা পুরো মেডিকেল ভর্তি পরীক্ষায় 56তম স্থান অধিকার করেছেন এবং তোমাদের সাথে এইচএসসি টু ডিএমসি কোর্সে আছেন। সো আপুর ক্লাসের অনেক অনেক প্রশংসা আমরা শুনেছি, তোমরা তোমাদের কাছ থেকে অনেক শুনবো। সো তোমাদের এই বায়োলজি ক্লাসে আপুর সাথে সুন্দর আজকের ক্লাসটাতে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমার কথা শেষ করছি এবং আপুর কাছে টেক ওভার করছি। সো ঠিক আছে আপু, ধন্যবাদ ভাইয়া। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। কি হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আচ্ছা, আমাকে যদি শুনতে কোনো সমস্যা হয় প্লিজ কমেন্টে জানাবেন। আমি হচ্ছে মুমতাহিন সিদ্দিক প্রাপ্তি। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো লাস্ট দিন আমরা ফ্লুইড মোজাইক মডেল পর্যন্ত পড়েছিলাম, তো আজকে আমরা ফ্লুইড মোজাইকের পর থেকে শুরু করব। তোমরা হয়তো এখনো অনেকেই কলেজে ক্লাস শুরু করো নাই, কলেজ সিলেকশনে আছো। তো প্রথম পড়তে একটু সমস্যা হবে, কিন্তু বায়োলজি অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আস্তে আস্তে পড়তে পড়তে তোমাদের অভ্যাস হয়ে যাবে। তো ফার্স্টে আমি শুরু করি, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম জিনিসটা আসলে কি? আমরা আগের ক্লাসে প্রোটোপ্লাজম সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। তো প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা অংশ ছিল। কি কি অংশ ছিল আমরা একটু দেখি। তো প্রোটোপ্লাজমে প্রোটোপ্লাজমের আমরা তিনটা অংশ দেখব। আর ছিল হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা অংশ আমরা দেখতে নিউক্লিয়াসের কঠিনও না তরলও না, কঠিন আর তরলের মাঝামাঝি। জেলি ধরলে যেরকম থকথক করে, সাইটোপ্লাজমটাও কিছুটা এরকম অর্ধতরল। কিন্তু এটা সবসময় অর্ধতরল নাও থাকতে পারে, কিছু কিছু সময় এটা একটু কঠিন হয়ে যেতে পারে, মানে তরলের ঘনত্বটা বৃদ্ধি পেতে পারে, অনেক সময় হ্রাস পেতে পারে। তো অর্ধতরল হতে পারে দানাদার। দানাদার মানে কি? কিছুটা গ্র্যানিউলস উপস্থিত থাকবে, দানা জাতীয় পদার্থ উপস্থিত থাকবে। এরপরে কি আছে? সমধর্মী কলয়েডাল জাতীয় পদার্থ। কলয়েডাল মানে কি? কলয়েডাল মানে হচ্ছে, আমরা যদি আমাদের বাসায় খেয়াল করে দেখি, বাসায় দেখবে যখন হচ্ছে বর্ষাকাল হয় তখন কিন্তু যাদের কাঠের দরজার লেন্থ একটু বেড়ে যায়। কারণ হচ্ছে তখন কি করে, কাঠ হচ্ছে পানি শোষণ করে। তো কলয়েডালটাও কিছুটা এরকম, যে যারা ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে তাদেরকে বলা হয় কলয়েডাল ধর্মী পদার্থ। তো সাইটোপ্লাজমও এরকম, ইমবাইবেশন প্রক্রিয়ায় এরা হচ্ছে পানি শোষণ করে। তাহলে কি কি হলো? অর্ধতরল হলো, দানাদার হলো, সমধর্মী কলয়েডাল পদার্থ। আচ্ছা, তো এখানে যদি আমি দেখি এখানে কি কি আছে, সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে পানি আছে। পানিতে কি কি আছে? জৈব অজৈব পদার্থ। এখন জৈব পদার্থ কোনগুলো, অজৈব পদার্থ কোনগুলো? জৈব পদার্থের সাথে কি জড়িত? জীব জড়িত। তাহলে জীবের দেহে বা আমাদের জৈব যৌগ যেগুলো সেগুলো উপস্থিত থাকবে, সেই সাথে কি থাকবে? অজৈব যৌগ উপস্থিত থাকবে। এরপরে কি আছে? সাইটোপ্লাজমের মাতৃকার কিছু বাইরের অঞ্চলকে বলা হয় অ্যাক্টোপ্লাজম। অ্যাক্টো কথাটার অর্থ কি মনে রাখবে? অ্যাক্টো কথাটা অনেক জায়গায় আসবে পরবর্তীতে। অ্যাক্টো কথাটার অর্থ হচ্ছে বাইরে, আর অ্যান্ডো কথাটার অর্থ হচ্ছে ভেতরে। তো অ্যাক্টোপ্লাজমটা তাহলে বাইরের দিকে থাকবে, আর অ্যান্ডোপ্লাজমটা হচ্ছে ভেতরের দিকে থাকবে। এখানে আর কিছু নেই। আর বলেছে সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। অবশ্যই পানি আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। এখন সাইটোপ্লাজমে যেহেতু বিভিন্ন ধরনের পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে, এজন্য এর ঘনত্বটা একটু বেড়ে যায়, এজন্য আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। এখন এখানে আর কিছু লাগবে না।
সাইটোপ্লাজমের কাজ এটা অতটা সিকিউতে আসে না, আমরা যখন পড়বো তখন হচ্ছে এমসিকিউর জন্যই মেইনলি পড়বো। তো এখানে কি কি আছে, অবশ্যই যতগুলো অঙ্গাণু আছে সেগুলো ধারণ করতে হবে। দেন কোষের অম্লত্ব আর ক্ষারত্ব রক্ষা করবে কিভাবে? অম্লত্ব মানে কি? অম্লত্ব মানে হচ্ছে অ্যাসিড থাকবে, তাই না? আর ক্ষারত্ব মানে হচ্ছে তোমার ক্ষার জাতীয় পদার্থ থাকবে। তো যখন কোষে ক্ষারের পরিমাণটা বেড়ে যাবে তখন অম্লের পরিমাণটা কোষের ভিতর ঢোকানোর ব্যবস্থা করবে। আবার যখন কোষে অম্লের পরিমাণ বেড়ে যাবে তখন কোষ থেকে অম্ল জাতীয় পদার্থ বের করে দেওয়ার ব্যবস্থা করবে। এভাবে তারা কিন্তু অম্লত্ব ক্ষারত্ব রক্ষা করে। তোমরা যখন কেমিস্ট্রি পড়বে, কেমিস্ট্রিতে একটা টপিক থাকবে বাফার সিস্টেম, এইটা তখন তোমাদের কাজে লাগবে। এরপরে আমরা যেটা পড়বো, রেচন প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। এরপরে একটা জিনিস আছে, আবর্তনের মাধ্যমে তোমার অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করে। আবর্তন জিনিসটা কি আমি যদি দেখাই একটু, এখন এটা যদি একটা কোষ হয় আর কোষের মধ্যে একটা গহ্বর তো অবশ্যই থাকবে, বিশেষ করে উদ্ভিদ কোষে গহ্বর উপস্থিত থাকে। আচ্ছা, তো এই গহ্বর যেটা, এখানে অনেক কি থাকবে, সাইটোপ্লাজমে তরল উপস্থিত থাকবে। তো এই গহ্বরকে কেন্দ্র করে এই তরলগুলো ঘুরতে থাকে এইভাবে। তো এই ঘুরতে থাকাকে বলা হয় হচ্ছে সাইক্লোসিস। তো যদি একটা এভাবে কোষ গহ্বরকে ঘিরে ঘুরতে থাকে তাহলে এটাকে বলা হয় একমুখী আবর্তন, একমুখী। আর যখন এখানে অনেকগুলো ছোট ছোট এরকম কোষ গহ্বর থাকবে, প্রতিটা কোষ গহ্বরকে ঘিরে যদি এইভাবে ঘুরতে থাকে তখন সেটাকে বলা হবে হচ্ছে বহুমুখী আবর্তন। তাহলে একমুখী আবর্তন কি, যদি একটাই এরকম কোষ গহ্বর থাকে, একটা কোষ গহ্বরকে ঘিরেই ঘুরতে থাকে, তাহলে এটা হচ্ছে একমুখী আবর্তন। আর যদি অনেকগুলো কোষ গহ্বর থাকে, অনেকগুলো কোষ গহ্বরকে ঘিরে ঘিরে ঘুরতে থাকে, তাহলে সেটা হয়ে যাবে বহুমুখী আবর্তন। আশা করি এটা বুঝতে পেরেছো। কেউ যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এরপরে এখানে কি আছে, সাইটোপ্লাজমের ভিতরে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ক নাম্বারেও আসে প্লাস এমসিকিউতেও আসে, ঠিক আছে? তো এখানে কি বলেছে, সাইটোপ্লাজমের ভেতরে একটা পাতলা পর্দা থাকে। এক কথায় যদি বলা যায়, কোষ গহ্বরের যে পর্দাটা সেটার নামই হচ্ছে টর্নোপ্লাস্ট। এখন এই কোষ গহ্বরের পর্দাটা আসলে কিভাবে তৈরি হয় আমরা যদি দেখি, আমরা তো প্রোটোপ্লাজম দেখেছি। প্রোটোপ্লাজমের মধ্যে এখানে তো প্রোটোপ্লাজমের তরল থাকে, যেটা সাইটোপ্লাজমের তরলও বলা যায়। এই তরলগুলো যখন কোনো একটা জায়গায় শুকিয়ে যায়, মানে প্রোটোপ্লাজমের পানি যখন শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে গিয়ে এখানে একটা পর্দা তৈরি করবে। আর পর্দা তৈরি করলে এখানে ভেতরে একটা আবরণ তৈরি হবে। এই আবরণের ভিতরে কি একটা গহ্বর তৈরি হবে, এটাই হচ্ছে কোষ গহ্বর। আসলে কিছুই না, প্রোটোপ্লাজমের পানি শুকিয়ে বা মারা গিয়ে এই জায়গাটায় একটা পর্দা তৈরি করবে, যেটা নাম হচ্ছে টর্নোপ্লাস্ট। আর যে গহ্বরটা তৈরি করবে সেটাই হচ্ছে কোষ গহ্বর। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। আচ্ছা, এবার জৈব যৌগের রাসায়নিক উপাদান ও প্রকৃতি রয়েছে। তো তুমি যেখানেই যেটাই পড়ো না কেন, প্রতিটা সাইটোপ্লাজম বলো, প্রোটোপ্লাজম বলো, সবকিছুরই মূল উপাদান হচ্ছে পানি। তুমি যেখানে যদি বলা হয় মূত্রের প্রধান উপাদান কি, অনেকে এটা তোমরা পরবর্তীতে পাবে, দেখে লেখা থাকবে যে ইউরিয়া। আসলে ইউরিয়া না, মূত্র থেকে কিন্তু আমরা কি বের করি, তরল পদার্থ বের হয়। এরকম যে কোনো কিছুর প্রধান উপাদান দেখবা যে প্রধানে পানি থাকবে, পানি বেশি থাকে। এখন সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত থাকবে, অবভিয়াসলি অনেক বেশি থাকবে। তো কতটুকু, এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে সাইটোপ্লাজমে পানির পরিমাণ যেটা, এটা কোষভেদে 65 থেকে 96%, এটা ইম্পর্টেন্ট। এখন এখানে আবার একই কথা লিখেছে যে অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, কলাইডাল জাতীয় পদার্থ। এখানে আর কিছু ইম্পর্টেন্ট না। এরপরে বিপাকীয় ভূমিকা। বিপাকীয় ভূমিকা জিনিসটা কি,
আচ্ছা, বিপাকীয় ভূমিকাটা হচ্ছে তোমার জীবদেহে কিছু উপচিতি প্রক্রিয়া চলে, কিছু অপচিতি প্রক্রিয়া চলে। তো আমরা যদি দেখি উপচিতি প্রক্রিয়াটার অর্থ হচ্ছে অ্যানাবলিজম। অ্যানাবলিজম এটা হচ্ছে তোমার উপচিতি। আর আমি যদি পাশেই লিখি আরেকটা হচ্ছে ক্যাটাবলিজম, এটা হচ্ছে অপচিতি। তো একটা হচ্ছে যৌগ যেগুলো সেগুলো ভেঙে দেয়, আর একটা হচ্ছে যৌগ গড়ে। কোনটা ভেঙে দেয় কোনটা গড়ে মনে রাখবো কি করে? মনে রাখবে ক্যাটাবলিজম কথাটার অর্থ কেটে ফেলে, ঠিক আছে? ক্যাটা কেটে ফেলে। তাহলে যদি কেটে ফেলে, কি কেটে ফেলবে? যত পদার্থগুলো আছে বা আমাদের দেহে যে বর্জ্য পদার্থ বা বিভিন্ন ধরনের যে পদার্থ আছে ওইগুলো যদি কেটে ফেলে, ওইগুলো হচ্ছে ক্যাটাবলিজম। কেটে ফেলে মানে ভেঙে যায়। আর গড়তেছে কি? তাহলে অ্যানাবলিজম, যেটা হচ্ছে উপচিতি। আমরা যখন পরিপাক পড়ব, পরিপাকে কি হয় যে আমাদের যে বড় বড় খাদ্য উপাদানগুলো তখন ছোট ছোট টুকরায় পরিণত হয়। এই ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে, এটা কিন্তু ক্যাটাবলিজমের উদাহরণ, ঠিক আছে? তাহলে আমরা এখানে পরিপাক লিখতে পারি উদাহরণে। আচ্ছা, অ্যানাবলিজম কি? আমরা যখন কোষের মধ্যে আনি, যে বিভিন্ন উপাদানগুলো একত্রে জড়ো করি, কোষের মধ্যে যখন আবার সেই যৌগগুলোতে পরিণত করে, সেটা কিন্তু অ্যানাবলিজম। যেমন কোষের মধ্যে শর্করা তৈরি করতে পারি, প্রোটিন গঠন করতে পারি। তাহলে একটা হচ্ছে ক্যাটাবলিজম আর একটা হচ্ছে অ্যানাবলিজম। এটা আশা করি বুঝতে পেরেছো। দেখি কারোর কোনো কমেন্ট আসছে কিনা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, এখানে আর কিছু নেই। তো এখানে বিপাকীয় ভূমিকার মধ্যে রয়েছে যে গ্লাইকোলাইসিস। এখন এই ওয়ার্ডটা একটু ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি গ্লাইকোলাইসিস, গ্লাইকো মানে কি? গ্লাইকো মানে হচ্ছে তোমার গ্লাইকোজেন জাতীয় পদার্থ, ঠিক আছে? তাহলে লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া, গ্লাইকোজেন মানে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট। এখন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় উপাদান যখন ভেঙে যায়, গ্লুকোজ ভেঙে যায়, সেটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা হচ্ছে শ্বসনের একটা পার্ট। আমরা যখন নবম অধ্যায় পড়ব তখন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তো গ্লাইকোলাইসিস যেটা, এটা কিন্তু সাইটোপ্লাজমে হয়। এটা হচ্ছে এমসিকিউতে আসে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা চাইলে রিডিং দিতে পারবো। এখানে কি আছে? প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য তেমন কোনো পার্থক্য নেই। প্রোটোপ্লাজমে শুধুমাত্র নিউক্লিয়াস আর কোষ পর্দা এই দুইটাই আছে, আর সবকিছু কিন্তু সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত। এখানে আর কিছু নেই। এখন আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে অঙ্গাণুসমূহে। তো ফার্স্টেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাইবোজোম। এখন রাইবোজোম যেটা, এর একটা নিকনেম আছে। যেরকম আমরা স্কুলে বিভিন্ন যখন ফ্রেন্ডের এক একজনকে নিকনেম দেই, রাইবোজোমের একটা নিকনেম আছে। আমরা যতগুলো অঙ্গাণু পড়বো সবারই একটা করে নিকনেম আছে। তো আমরা এক একটা অঙ্গাণু পড়ার সাথে সাথে আমরা নিকনেমগুলো পড়ে ফেলবো। তো রাইবোজোমের যে নিকনেমটা সেটা আমি পাশে লিখে দিই। রাইবোজোমের নিকনেম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন, আচ্ছা এ পাশে লিখে দিই প্রোটিন ফ্যাক্টরি। তাহলে ফ্যাক্টরি মানে কি? যেখানে অনেক পদার্থ মানে অনেক কিছুই তৈরি হতে পারে। ফুড ফ্যাক্টরিতে যেমন ফুড তৈরি হয়, তাহলে প্রোটিন ফ্যাক্টরিতে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। তাহলে আমরা প্রোটিন যেখানে তৈরি হয় সেটা হচ্ছে রাইবোজোম। তাহলে আমাদের জীবনের
মানে সব কিছুই আমাদের বডি গঠন করে হচ্ছে প্রোটিন, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তাহলে রাইবোজোম এই অঙ্গাণুটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, কারণ এটা প্রোটিন তৈরি করতেছে। আর মজার ব্যাপার হচ্ছে রাইবোজোম সব কোষে উপস্থিত থাকে, সকল জীবিত কোষের মধ্যেই তুমি রাইবোজোম দেখতে পাবে। কিছু অঙ্গাণু দেখতে পারো আর না পারো, রাইবোজোম সবাইকে দেখা যায়। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। তো পাশে আমি প্রোটিন ফ্যাক্টরি, তাহলে রাইবোজোমের আরেকটা নাম কি? সার্বজনীন অঙ্গাণু। ঠিক আছে, তাহলে দুইটা হলো, একটা প্রোটিন ফ্যাক্টরি আর একটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোন অঙ্গাণুটা অবশ্যই উপস্থিত থাকবে, সেটা হচ্ছে রাইবোজোম। এখন অঙ্গাণু কেন বলা হয়? অঙ্গও বলা যেতে পারতো। অঙ্গাণু মানে হচ্ছে কি? অঙ্গ অণু। অণু মানে কি? অণুটা তো আমরা খালি চোখে দেখতে পাই না, তাই না? তো এই অঙ্গাণুগুলো খালি চোখে দেখা যায় না, এই জন্য এটার নাম অঙ্গ না হয়ে অঙ্গাণু হয়ে গিয়েছে। এখন আমরা যদি রাইবোজোমটা দেখি, এটা কি করে? প্রোটিন ফ্যাক্টরি। এখন এখান থেকে তাহলে তোমার এমসিকিউ আসতে পারে যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। এখন প্রোটিন ফ্যাক্টরি যেটা, এটা হচ্ছে রাইবোজোম যেটা, এই রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এটাও পরীক্ষায় আসে, এটা খ নাম্বারে আসে। ঠিক আছে, তাহলে প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়? কারণ রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে, তাই না? তো রাইবোজোমের দুইটা প্রকারভেদ আছে, আমরা যদি একটু দেখি। এখন একজন বিজ্ঞানী ছিলেন অ্যালবার্ট ক্লড। উনি করছেন কি, একটা মেশিন আছে, তোমরা যদি কোনোদিন কারোর যদি মেডিকেল ইচ্ছা থাকে, মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাও আল্লাহর রহমতে, তাহলে ফার্স্ট ইয়ারে তোমরা একটা মেশিন দেখতে পাবে, সেটা হচ্ছে একটা সেন্ট্রিফিউজ মেশিন। তোমরা গুগল করে দেখতে পারো। তো এই সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে টেস্ট টিউব রাখার সিস্টেম থাকে। তো প্লাস বাটনটা প্রেস করলে আরেকটা নতুন পেজ তৈরি হয়ে যাবে। ইন কেস প্লাস বাটনটা প্রেস করলে এই যে নতুন পেজ। ওকে, বারবার মিশতে কষ্ট হবে। তো আমরা যখন অ্যালবার্ট সেন্ট্রিফিউজ মেশিন, তো সেন্ট্রিফিউজ মেশিন যেটা, ওর মধ্যে অনেকগুলা গোল 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 এরকম থাকে আর কি, এরকম অনেকগুলো ছিদ্র থাকে, ওর মধ্যে টেস্ট টিউব ঢোকানোর ব্যবস্থা আছে। তো অ্যালবার্ট ক্লড করছেন কি, যে এর মধ্যে অঙ্গ, আমাদের যে কোষ, যেটা কোষের কিছু অংশ বা এরকম একটা স্যাম্পল নিছে, স্যাম্পল নিয়ে সেন্ট্রিফিউজ করছে। সেন্ট্রিফিউজ থেকে এটা মিনিটে দেখা যায় যে 2000 বার ঘোরানো যায়, বা 3000 বার ওখানে মেশিনে দিয়ে দেওয়া থাকে। তো 2000 বার বা 3000 বার বা 4000 বার ঘোরাইতে থাকলে তখন টেস্ট টিউবে এখানে অধক্ষেপ জমা হয়। ঠিক আছে, তো কি পরিমাণ অধক্ষেপ জমা হচ্ছে, এইটার এককটাই হচ্ছে ভেটবার্গ একক, যেটা এস দ্বারা প্রকাশ করা হয়। তো ভেটবার্গ কেন বলা হয়? ওনার নামটা এস দিয়ে শুরু, বাট ওনার হচ্ছে এসটা উজ্জ্ব থাকে আর কি। তো এটা হচ্ছে ভেটবার্গ বিজ্ঞানী, ভেটবার্গ যিনি, উনি আবিষ্কার করছিলেন, এই জন্য হচ্ছে এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো রাইবোজোমও, এখানে রাইবোজোমের যে ইউনিট আছে, তো ওখানেও দেখা দিছে যে উনি এরকম সেন্ট্রিফিউজ করছে, সেই সেন্ট্রিফিউজ করে একটা এরকম অধক্ষেপ জমা হয়েছে 50s, আরেকটা এরকম অধক্ষেপ জমা হয়েছে দেখা গেল 30s পরিমাণ। ঠিক আছে, তো এই 50s আর 30s এই দুইটা মিলে এটার নাম হয়ে গেছে 70s। এখন এই যে দুইটা নাম, দুইটা কিন্তু যোগফল না, দেখো যোগফল তো 50 আর 30 80s, আমারও ফার্স্টে এরকম মনে হতো যে এটা তো মানে 80 হওয়ার কথা, এটা 70 কেন হলো? আসলে এই দুইটা কিন্তু যোগফল 70s না, এটা হচ্ছে তোমার ইউনিট, একটা ইউনিট আকারে প্রকাশ পাইছে। তো 50s একটা, 30s একটা। তাহলে আমরা দেখলাম যে রাইবোজোমের দুইটা ইউনিট থাকে, আমরা দুইটা সাব ইউনিট বলি। তো দুইটা সাব ইউনিটের মধ্যে একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। তো বড় সাব ইউনিট 70s রাইবোজোম যেটা, এর বড় সাব ইউনিটটা হচ্ছে 50s আর ছোট সাব ইউনিটটা হচ্ছে 30s। এরভাবে
আরেকটা আছে, যদি আমি লিখি এরকম আরেকটা একটু বেশি জমা হয়েছিল, সেটা হচ্ছে 60s আর একটা হচ্ছে 40s। ঠিক আছে, তো একটা আরেক ধরনের রাইবোজোম উনি খেয়াল করছেন, একটা হচ্ছে 60s ছিল, একটা 40s, দুইটা মিলে হয়ে গেছে হচ্ছে 80s। তো দুইটা মিলে হয়ে গেল 80s। এখন এই যে 80s যেটা, এইটা পাওয়া যায়, আগের দিন তোমরা কিন্তু প্রকৃত কোষ পড়েছো তাই না, আদি কোষ আর প্রকৃত কোষ। তো 80sটা হচ্ছে পাওয়া যাবে প্রকৃত কোষে, আর 70s যেটা, এটা পাওয়া যাবে হচ্ছে আদি কোষে। শুধুমাত্র আদি কোষেই না, এটা হচ্ছে একই সাথে মাইটোকন্ড্রিয়াতেও পাওয়া যাবে, দেন একই সাথে প্লাস্টিডেও পাওয়া যাবে। কেন পাওয়া যাবে, এটার উত্তর আমরা মাইটোকন্ড্রিয়াতে গিয়ে বুঝতে পারবো। তো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে কিন্তু 70s, আর প্রকৃত কোষে হচ্ছে তোমার 80s পাওয়া যাবে। এটা হচ্ছে রাইবোজোম। এখন যদি আমরা চলে আসি, তো রাইবোজোমের, এখানে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। এখন এখানে বিভিন্ন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, ইউজুয়ালি বিজ্ঞানীর নাম অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা জানার জন্য পড়তেই পারি, জানার কোনো শেষ নাই। এখন বিজ্ঞানী যিনি অ্যালবার্ট ক্লড, উনি যকৃৎ কোষে সেন্ট্রিফিউজ করছে, তখন এটার নাম দিয়েছিল মাইক্রোসোম। মাইক্রোসোম মানে এটা এত ছোট ছিল, ওটার নাম মাইক্রোসোম হয়ে গিয়েছে। এখন এখানে আর কিছু নেই। এরপরে দেখো, আমি যেটা বলেছিলাম যে একই সাথে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজম, এইগুলোতেও কিন্তু রাইবোজোমের মতো রাইবো নিউক্লিয় প্রোটিন কণা পাওয়া গিয়েছে, যেটা রাইবোজোমের মতোই। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই যে 70s আর 80s দুইটাই আছে তাই না, তো 70s এর আণবিক ওজনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর 80s এর আণবিক ওজনটা ইম্পর্টেন্ট। যেহেতু 70s ছোট মানুষ, তোর ওজনও কম, 80s একটু বড় সড়ো, এই জন্য এর ওজনও বেশি। এখানে আর কিছু লাগবে না। এরপর এটাও আমরা পড়ছি 70s, 50s আর 30s দুইটা ইউনিটে বিভক্ত, আর 80s, 60s, 40s দুইটা ইউনিটে বিভক্ত। ওকে, এখানে আর কিছু নেই। এবার এখানে আরেক ধরনের রাইবোজোম এখন সব জায়গায় তো এক্সেপশনাল আছে, তো একটা এক্সেপশনাল হচ্ছে ছত্রাকে 77s এর রাইবোজোমের উপস্থিতি পাওয়া গিয়েছে, এটা হচ্ছে এক্সেপশনাল, এটা অতটা আসে না। তাহলে আমরা এতটুকু প্রকারভেদ বুঝতে পেরেছি। এখন আমরা যদি আকৃতিতে যাই, এখন এখানে অনেক কিছুই দেখবা 2 আছে, যেমন দেখো রাইবোজোমের চওড়ায় কত, 22 ন্যানোমিটার, উচ্চতায় হচ্ছে 20 ন্যানোমিটার। তাহলে এই দুইটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এখানে আর কিছু লাগবে না। এখন এখানে দেখো অনেক উইয়ার্ড কিছু জিনিস আছে, যেমন mRNA অণু, টিআরএনএ অণু, এগুলো আসলে কি, আমরা যখন ট্রান্সলেশন পড়বো তখন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এখন আমরা ছোট করে একটু বলে দেই। এম মানে হচ্ছে তোমার মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার, ঠিক আছে, আর টি মানে হচ্ছে তোমার ট্রান্সফার। এখন তোমরা ট্রান্সফার কথাটা না বুঝতে পারলে মেসেঞ্জারটা ভালোই বুঝতে পারো। আশা করি সবারই তো ফেসবুক আইডি আছে, মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে চ্যাটিং করা হয়। তো মেসেঞ্জার যেটা, ওটা কি করি, সবাইকে আমরা প্রিয় মানুষগুলাকে বা ফ্রেন্ডদেরকে বা বিশেষ কাউকে আমরা মেসেজ করে থাকি, তাহলে মেসেঞ্জার কি করে, আমাদেরকে মেসেজ কনভে করতে সাহায্য করে, তাই না? তো এখানে এমআরএনএ যেটা মেসেঞ্জার আরএনএ, এটাও একটা জিনিস কনভে করে। তো আগে আমরা কি পড়েছিলাম, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো রাইবোজোম যেহেতু প্রোটিন তৈরি করে, ওই প্রোটিন তৈরির মেসেজটাই এমআরএনএ কনভে করে। তাহলে এমআরএনএ রাইবোজোমের কাছে নিয়ে আসে মেসেজ নিয়ে, যে আমার এখন রাইবোজোম আমাকে এখন প্রোটিন তৈরি করে দিতে হবে, আর এই যে হচ্ছে প্রোটিন তৈরির মেসেজ। এরপরে ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ কি করে, আমরা জানি প্রোটিন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি, তাই না? তো এই অ্যামিনো অ্যাসিডগুলোকেও তো ধরে ধরে নিয়ে আসতে হবে, তাই না? তো এটা কে ধরে নিয়ে আসে,
টিআরএনএ ধরে নিয়ে আসে। এতটুকুই আমাদের এখন জানলে যথেষ্ট। আমরা যখন ট্রান্সলেশন পড়বো তখন আরো বিস্তারিত জানতে পারবো। এরপরে আমাদের যেটা লাগবে, রাইবোজোমের 4টা স্থান লক্ষ্য করা যায়। তো আমরা যদি দেখি, আচ্ছা, তো রাইবোজোম যেটা, এটা 2টা সাব ইউনিট থাকে। তো একটা হচ্ছে ছোট সাব ইউনিট এরকম, আর একটা হচ্ছে বড় সাব ইউনিট, কিরকম বার্গারের মতো দেখতে লাগছে তাই না? তো এই যে ছোট আর বড় সাব ইউনিট, এই দুটো কিন্তু একসাথে থাকে না। কখন একসাথে হয়? যখন এর মধ্যে এমআরএনএ যুক্ত হয়, এটা হচ্ছে এমআরএনএ, তখন এই ছোট আর বড় সাব ইউনিট দুটো একসাথে হয়ে যায়। তাহলে এমআরএনএ এর সাথে এসে যুক্ত হলো না, তাহলে এটা একটা স্থান, এমআরএনএ সংযুক্তি স্থান। এরপরে এখানে আরো 3টা স্থান থাকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ই। তো এতে হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল স্থান। নামগুলো খুবই জটিল লাগবে, ফার্স্ট আমাকে তোমার বকা দিতে মন চাইবে যে আপু এসব কি পড়াচ্ছে। তো অ্যামাইনো অ্যাসাইল মানে হচ্ছে এখানে এসে অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসাইল মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড এখানে এসে যুক্ত হবে। এরপরে পি, পি ফর প্রাপ্তি না, পি ফর হচ্ছে পেপটাইডাল স্থান, পেপটাইডাল। এখন এই যে পেপটাইডাল যেটা, এখানে কি হবে? পেপটাইড বন্ড যুক্ত হবে। আমরা দেখেছি প্রোটিনের পাশে কি লেখা আছে? পলিপেপটাইড। তো অনেকগুলা প্রোটিন, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন গঠন করবে, তখন কি হবে? পেপটাইডাল স্থানে এসে এই পেপটাইড বন্ডগুলো যুক্ত হয়। ইতে কি? ইতে আমরা সবাই জানি এক্সিট, এটা আমরা সবাই চিনি, এক্সিট মানে বের হয়ে যাও। তাহলে প্রোটিন তৈরি হতে 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 এই দিক দিয়ে বের হয়ে যায়। তাহলে আমরা 4টা স্থান পেয়ে গেলাম, একটা হচ্ছে এমআরএনএ সংযুক্তি স্থান, অ্যামিনো অ্যাসাইল স্থান, পেপটাইডাল স্থান, আর এটা হচ্ছে এক্সিট। এটা হচ্ছে তোমার রাইবোজোমের স্থানগুলা। এখন এখানে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনের মধ্যে কি আছে? যে রাইবোজোমে তোমার প্রোটিন আছে, আরএনএ আছে। তো প্রোটিন যেটা দেখবা সব কিছুর গঠনের মধ্যে কিন্তু প্রোটিন থাকবে, ঠিক আছে? তো সব জায়গায় কিছু যদি মনে না থাকে গঠনের মধ্যে প্রোটিন লিখে দিবা, কজ প্রোটিন আমাদের বডি বিল্ড আপ করে, তাই না? তাহলে প্রোটিন থাকবে আর আরএনএ থাকবে। কি ধরনের আরএনএ থাকবে? আরএনএ থাকবে, যেটার ফুল ফর্ম হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আমরা কিন্তু ইতিমধ্যে 3টা আরএনএ পড়ে ফেললাম, তাই না? একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। আরএনএরও কত প্রকার ভেদ আছে। আর এটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, যেটা হচ্ছে রাইবোজোম তৈরি করবে। এরপরে এর অনুপাত কত? 1:1, মানে 50-50 আকারে থাকে। এখন তোমার এমসিকিউ যদি একটু টাফ আসে তাহলে এগুলো আসবে। কয়টা আরএনএ অণু থাকে? 3টা, 23, 16 আর হচ্ছে 5। কিছুটা মানে 7 করে ব্যবধান, আর এটা হচ্ছে তোমার 11 ব্যবধান। এরপরে তোমার 80s এ কয়টা থাকবে? 28, 18, 5.8 আর 5। এখানেও তোমার হচ্ছে 4টা থাকবে। এখানে আর কিছু লাগবে না। তোমার কি কি আছে? অল্প পরিমাণে কিছু ধাতব আয়ন থাকবে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, এই 3টা। আচ্ছা, এবার এখানে আর কিছু লাগবে না। উৎপত্তিটাও ইম্পর্টেন্ট না এখানে। আচ্ছা, তো উৎপত্তি যেটা, এটা হচ্ছে সাবইউনিট 2টা পৃথক হয়ে যায়। এখন আমরা রাইবোজোমের কাজে চলে আসি। রাইবোজোমের ফার্স্ট কাজে কি? প্রোটিন তৈরি করা। তার মানে যে সে শুধু প্রোটিনই তৈরি করে এমন না। তো এখানে দেখো আমি কিছুটা যে ধারণা দিয়েছিলাম এটা কিন্তু চলে আসছে। সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএ 30S এর সাথে যুক্ত হয়। তো আগেই বলেছিলাম যে এমআরএনএ যেটা, এটা হচ্ছে তোমার কি করে 30S মানে ছোট সাব ইউনিটের সাথে যুক্ত হবে। তো আদিকোষে 30S আর প্রকৃত কোষে 40S এটার সাথে যুক্ত হবে, গঠন করে দেন প্রোটিন সংশ্লেষণ শুরু করে। এছাড়া এটা কি তৈরি করে? সাইটোক্রোম। সাইটোক্রোম জিনিসটা কি? এরা জাস্ট ইলেকট্রন পরিবহন করে, ঠিক আছে? তাহলে এই সাইটোক্রোমটাও কিন্তু তোমার রাইবোজোম তৈরি করে, ঠিক আছে? সাইটোক্রোম তৈরি করে যেটা ইলেকট্রন পরিবহন করবে। এরপরে কি আছে? গ্লুকোজের ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে কি?
ফসফো মানে কি? ফসফেট, তার মানে গ্লুকোজে যদি ফসফেট যুক্ত করতে হয় সেটাও কিন্তু রাইবোজোম করবে। এরপরে কি আছে? স্নেহ জাতীয় পদার্থের বিপাক। তাহলে স্নেহ জাতীয় পদার্থের সাথেও যেই বিপাক মানে কি? দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যাটাবলিজম, অ্যানাবলিজম, উপচিতি অপচিতি। তো স্নেহ জাতীয় পদার্থের উপচিতি অপচিতি সব রাইবোজোম করবে, ঠিক আছে? এখানে এটা তোমার বহুপদী আকারে আসতে পারে যে রাইবোজোমের কি কি কাজ: প্রোটিন তৈরি করা, সাইটোক্রোম তৈরি করা, গ্লুকোজের ফসফোরাইলেশন, স্নেহ জাতীয় পদার্থের সংশ্লেষণ, এইগুলা। এখন এখানে আর কিছু লাগবে না। এখন রাইবোজোম ইউজুয়ালি কার সাথে যুক্ত অবস্থায় থাকে? আগের দিন যদি তোমরা ছবি দেখে থাকো, রাইবোজোম কিন্তু যদি প্রকৃত কোষে থাকে তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে। যে এরকম অনেকগুলা এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। এই রেটিকুলামের সাথে এরকম রাইবোজোম যুক্ত অবস্থায় থাকবে। কিছুটা এরকম টিউমারের মতো লাগে না? ছোট ছোট চিকেন পক্সের মতো লাগে। তো এরকম রাইবোজোমগুলো যুক্ত অবস্থায় থাকে। তো রাইবোজোম যে সবসময় যুক্ত অবস্থায় থাকবে এমন না, মুক্ত অবস্থাতেও থাকতে পারে। যেমন হচ্ছে আদিকোষে আমরা আগের দিন পড়ছি যে আবরণীবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না। তো আবরণীবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না, তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকবে না। তো ওখানে কি করবে? মুক্ত রাইবোজোম থাকে, সেটা হচ্ছে আদিকোষে। প্রকৃত কোষেও থাকে, যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে ওখানে মুক্ত অবস্থাতে থাকে। তো কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকলে এইগুলা রাইবোজোমগুলো এরকম যুক্ত অবস্থায় থাকবে। আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে গলগি বডিতে চলে আসি। এটা কিছুটা ওই যে মুরগির গিলার মতো দেখতে। তোমরা কি কখনো খেয়েছো গিলা? গলগি বডি। তো গলগি বডি যেটা, এটা হচ্ছে তোমার কি বলা যায়, এরও একটা নিকনেম আছে। আমরা রাইবোজোমে একটা নিকনেম পড়েছি, এর অনেকগুলো নিকনেম। আমি দুইটা নিকনেম শিখিয়ে দিই। একটা হচ্ছে গলগি বডির আরেকটা নাম একটা ফ্যাক্টরি, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আচ্ছা, গলগি বডির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ট্রাফিক পুলিশ। নামগুলো শুনলেই নামের সাথেই তুমি বুঝতে পারবে আসলে তার কি কাজ। ট্রাফিক পুলিশ। আচ্ছা, তো গলগি বডির একটা নাম হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এখন কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেট মানে হচ্ছে জটিল শর্করা। এখন তাহলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে প্লাস্টিক খাদ্য তৈরি করে, তাহলে কেন গলগি বডিতে আমরা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলবো? গলগি বডি যেটা, কার্বোহাইড্রেট মানে হচ্ছে এখানে জটিল শর্করা। আমাদের প্লাস্টিক যেটা, সেটা হচ্ছে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। কিন্তু এই যে সিম্পল একটা গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ একসাথে যুক্ত হতে 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 একত্রে বড় একটা জটিল শর্করা যেটা তৈরি করবে, সেটা কিন্তু গলগি বডি। এই জন্যই গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে গলগি বডিকে কেন ট্রাফিক পুলিশ বলা হয়? দেখো এখানে গলগি বডি, দেখো এখানে একটা প্লাজমা মেমব্রেন দেওয়া আছে, একটা ছবি। এই প্লাজমা মেমব্রেন থেকে যদি কোনো খাবার বা কোনো বস্তু যদি ভিতরে ঢোকার পরে গলগি বডি করে কি? একে ডিরেকশন দেয়। যেমন ট্রাফিক পুলিশ আমাদেরকে কি ডিরেকশন দেয়? যে কোন দিকে যেতে হবে, এরকম সাইন দিয়ে দিয়ে ডিরেকশন দিয়ে দেয়। তো গলগি বডিও ডিরেকশন দেয় ভেতরে গিয়ে বস্তুগুলোকে, ভেতরেই দেখো এই যে ভেসিকলগুলোকে তোমার বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আচ্ছা, তাহলে আমরা দুইটা নিকনেম পেয়ে গিয়েছি গলগি বডির, কার্বোহাইড্রেট, ট্রাফিক পুলিশ। একদম আমার মতো গলগি বডি। আমার যেমন অনেকগুলো নিকনেম ছিল স্কুলে থাকতে, গলগি বডিরও আছে। আচ্ছা, এবার এখানে আর কিছু লাগবে না। তো ক্যামিলো গলগি যিনি আবিষ্কার করেছেন, এই জন্য এটার নাম গলগি বডি। এখন এটা যদি আমি আবিষ্কার করতাম তাহলে এটার নাম প্রাপ্তি বডি হয়ে যেত। হুনোস, যে যেটা আবিষ্কার করবে সে সেটার তার নামে নাম দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন এখানে কি থাকবে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি তৈরি হয়। মসৃণ কেন বলা হয়েছে? অমসৃণ কোনটা? ওই যে আমরা আগেরটাই দেখিয়েছিলাম, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার সাথে যদি এরকম রাইবোজোম যুক্ত থাকে তাহলে এটা কি একটু রাফ সারফেস হয়ে গেল না? এই জন্য এটা হয়ে যায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এখানে যদি এইগুলা না থাকে, যে
যদি আমি শুধু আঁকাই, এই যে শুধু আঁকালাম, কোনো থাকলো না, রাইবোজোম কিচ্ছু থাকলো না, তাহলে এটা কিন্তু স্মুথ হয়ে গেল, মসৃণ। তাহলে এটার নাম হয়ে যাবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পরবর্তীতে আমরা গলগি বডি তৈরি হবে। ঠিক আছে, এখন এখানে আরো অনেকগুলো নাম আছে গলগি বডির, আমরা প্রতিটা নাম মনে রাখবো কারণ এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ডিকটায়াজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, তিনটা নাম কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তাহলে গলগি বডির অলরেডি 5টা নাম হয়ে গিয়েছে। কি কি ছিল? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি ছিল, ট্রাফিক পুলিশ ছিল, এগুলো কাজ অনুযায়ী। এছাড়া আর কি আছে? ডিকটায়াজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। আচ্ছা, এখানে অনেকগুলো এনজাইমের নাম আছে, দেখো এটিপিএস, এডিপিএস, দেখবা এস কথাটা যেখানে থাকবে এস, তাহলে বুঝবা কি ওটার নাম হচ্ছে এনজাইম। এস থাকলেই এনজাইম। তাহলে এটিপিএস এটা একটা কিন্তু একটা এনজাইম, এডিপিএস এটা একটা এনজাইম। এরপরে কি আছে? গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, এটা আমরা বলেছি কেন। এটাও কিন্তু খ এর জন্য ইম্পর্টেন্ট, আমি পাশে খ লিখে রাখি। ঠিক আছে, তাহলে গলগি বডি কোথা থেকে তৈরি হবে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আচ্ছা, এরপরে এখানে গলগি বডির অনেকগুলা গঠন আছে, ভৌত গঠন, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। ঠিক আছে, তাহলে এখানে কি কি থাকবে? আচ্ছা, গলগি বডিতে আমরা যদি এরকম চৌবাচ্চার মতো অংশগুলা দেখি, যে এরকম মতো দেখতে, এইগুলাকে বলা হয় হচ্ছে তোমার সিস্টার্নি। ঠিক আছে, এগুলোর নাম কি? সিস্টার্নি, চৌবাচ্চার মতো কিছুটা দেখতে, সিস্টার্নি। ঠিক আছে, এরপরে গলগি বডিতে আর কি থাকতে পারে? ছোট ছোট ভেসিকল থাকতে পারে, এগুলোর নাম হচ্ছে ভেসিকল। ভেসিকল কথাটার অর্থ হচ্ছে ছোট গহ্বর। আর কি থাকতে পারে? বড় বড় গহ্বর থাকতে পারে, যেগুলোর নাম হচ্ছে ভ্যাকুওল। ভ্যাকুওল মানে কি? বড় গহ্বর। আচ্ছা, তাহলে ছোট গহ্বর থাকবে, বড় গহ্বর থাকবে, মাঝখানে সিস্টার্নি থাকবে। এখন সিস্টার্নি গুলোর আবার কিছু নাম আছে। এটা যদি তোমার প্লাজমা মেমব্রেন হয়, তো এখানে তোমার হচ্ছে কিছু নাম আছে। ঠিক আছে, তো আমরা যদি গলগি বডিতে যাই, তাহলে এখানে প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যে অংশ, ওটাকে বলা হয় ট্রান্সফেজ। তো আমরা যদি এটা প্লাজমা মেমব্রেন দেখি, তাহলে প্লাজমা মেমব্রেনের এইটাকে, এই যে এই দিকটাকে বলা হচ্ছে ট্রান্সফেজ, মানে ট্রান্স দিকে মুভ করে আছে, তো এইটাকে বলা হয় ট্রান্সসিস্টার্না। ট্রান্সসিস্টার্নি। ঠিক আছে, আচ্ছা, এরপরে এইটা তো, তাহলে এটা যদি হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেনের দিকে মুখ করে থাকে, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের দিকে বা ভেতরে কেন্দ্রের দিকে মুখ করে থাকবে, তাহলে এটার নাম হয়ে যাবে সিস সিস্টার্নি। সিস সিস্টার্নি। তাহলে ট্রান্সসিস্টার্নি হলো, সিস সিস্টার্নি হলো। মাঝখানে যেগুলো থাকবে মিডিয়ালি বা মিডলে, যেটা থাকবে মিডলে থাকবে হচ্ছে মেডিয়াল সিস্টার্নি। অনেকগুলো নাম হয়ে গেল, এখন আস্তে আস্তে এটা মনে রাখতে হবে, মেডিয়াল সিস্টার্নি। তাহলে কি হচ্ছে? তোমার সিস সিস্টার্নি হলো, ট্রান্সসিস্টার্নি হলো, মাঝখানে থাকবে মেডিয়াল সিস্টার্নি, আর কি থাকবে? ভেসিকল ছোট গহ্বর, আর ভ্যাকুয়াল হচ্ছে বড় গহ্বর। এই সব কিছু মিলে হচ্ছে গলগি বডি। আমি খুব ভালো একটা ছবি আঁকাই না, খুবই বাজে ছবি আঁকাই, কিন্তু বুঝাইতে পারলে হয়েছে। আমি যখন স্কুল কলেজে ছবি আঁকাতাম বা এখনো ছবি আঁকাই, মানে সৌন্দর্যের দিকে অত খেয়াল করি না, জাস্ট অ্যাকুরেট হতে পারলে হয়েছে। তোমরাও যে সুন্দর হতে হবে এমন না, ছবিটা যেন অ্যাকুরেট হয়, যাতে আমি দেখে বুঝতে পারি এটা ভ্যাকুয়াল, এটা ভেসিকল, এটা সিস্টার্নি। ঠিক আছে, এখন আমরা যদি যাই, এখানে কিছু নেই।
আচ্ছা, তাহলে গলগি বডির প্রধান কাজ এখানে লিখে দেওয়া আছে। এটা কি? গলগি বডির প্রধান কাজ হচ্ছে অলিগোস্যাকারাইডে পার্শ্ব শৃঙ্খল যুক্ত করা। এখন এখানে আবার এই অলিগোস্যাকারাইড কোথা থেকে আসলো, তাই না? মাথায় আসতে পারে। অলিগোস্যাকারাইডে কি করতেছে? পার্শ্ব শৃঙ্খল যুক্ত করতেছে। এখন এই যে অলিগোস্যাকারাইড, যেটা এই যে অলিগো মানে কি? অলিগো মানে হচ্ছে কিছু সংখ্যক, স্যাকারাইড মানে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, ঠিক আছে? তো অনেক কিছু সংখ্যক 3 থেকে 10টা যদি ছোট ছোট কার্বোহাইড্রেট যুক্ত হয় তাহলে সেটার নাম হয়ে যায় অলিগোস্যাকারাইড। এখন আমরা যদি একটু কার্বোহাইড্রেট দেখি, কার্বোহাইড্রেটের আমরা যখন তৃতীয় অধ্যায় পড়বো তখন আরো বিস্তারিত জানতে পারবো। তো কার্বোহাইড্রেটের মধ্যে সবচেয়ে সিম্পল ফর্ম যেটা স্যাকারাইড, যেহেতু মোনো মানে কি এক, তাহলে মোনো স্যাকারাইড, ঠিক আছে? তো মোনো স্যাকারাইড যেটা, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের সবচেয়ে সিম্পল ফর্ম। মোনো মানে এক, তো এটার উদাহরণ তো আমরা জানি গ্লুকোজ, যেটা সবচেয়ে সিম্পল ফর্ম। এটা কোষে ইজিলি নিতে পারে, শোষণ করতে পারে। তো মোনোস্যাকারাইড যদি 3 থেকে 10টা যুক্ত হয় তখন সেটা হয়ে যায় অলিগোস্যাকারাইড, ঠিক আছে? অলিগোস্যাকারাইড। আর মোনোস্যাকারাইড যদি 3 থেকে 10-এর বেশি যুক্ত হয় তখন সেটা মানে 10-এর বেশি, লাখ লাখও হতে পারে, তখন সেটার নাম হয়ে যায় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, ঠিক আছে? তো এখানে তাহলে কি হবে? মোনোস্যাকারাইড যদি 3 থেকে 10টা হয় অলিগোস্যাকারাইড। তো ওখানে আমরা কি দেখলাম যে গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডে পার্শ্ব শৃঙ্খল যুক্ত করে, তাহলে পার্শ্ব শৃঙ্খল যুক্ত করে করে আমার পলিস্যাকারাইড তৈরি করবে। এই জন্য জটিল পলিস্যাকারাইড তৈরি ও নিঃসরণ করা। আরেকটা কাজ কি? কোষ প্রাচীর। আগের দিন কিন্তু আমরা পড়েছি যে কোষ প্রাচীর তৈরি হয় কিভাবে, গলগি বডি থেকে কিন্তু মধ্যপর্দা তৈরি হয়, তাই না? পেকটিন জাতীয় ভেসিকলস এসে মধ্যপর্দা তৈরি করবে, তাহলে কোষ প্রাচীরেও হেল্প করে। গলগি বডির কিন্তু অনেক ভাস্ট কাজ আছে, যেমন রাইবোজোমে আমরা 2-3টা কাজ পড়ছি, গলগি বডির কাজ পড়ে শেষ করা যাবে না, এত কাজ। এরপরে রাসায়নিক গঠন, এরপরে আরেকটা কি কাজ করে সেটা হচ্ছে গলগি বডি প্যাকেট করে। এখন তোমার যদি দেখো এই এন্ডোপ্লাজমিক, ধরো কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে আছে, এর কাছাকাছি এখানে তো নিউক্লিয়াস থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের সাথে যুক্ত অবস্থায় থাকে। তো এর কাছাকাছি ধরো তোমার গলগি বডি থাকবে, ঠিক আছে? গলগি বডির কাজটা কি? ধরো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে বস্তুগুলো আসবে সেই বস্তুগুলোকে প্যাকেট করবে হচ্ছে তোমার গলগি বডি। তাহলে কোনো বস্তুর প্যাকেজিংয়ে হেল্প করে হচ্ছে গলগি বডি। তাহলে এখানে কি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যাই আসবে সব কিছু প্যাকেজিংয়ে হেল্প করবে হচ্ছে গলগি বডি, ঠিক আছে? তাহলে গলগি বডি কিন্তু আরেকটা কাজ করে, সেটা হচ্ছে প্যাকেজিং করে। ওকে, তাহলে আমরা এই যে 3 প্রকার পড়েছি, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল, এটা পড়া হয়ে গিয়েছে। রাসায়নিক গঠনে বলেছি আগেই যে প্রোটিন সব থেকে বেশি থাকবে, নো ম্যাটার হোয়াট। তো এখানে কি হবে? 60% প্রোটিন আর 40% ফসফোলিপিড থাকবে, যেহেতু গলগি বডিরও একটা আবরণ আছে, সেটা হচ্ছে ফসফোলিপিড দিয়ে গঠিত। আর দেখো এনজাইম থাকবে, এটিপিএস, এডিপিএস, সিটিপিএস, সিটিপিএস, সব এসএসএস মানে এনজাইম, এগুলা ফসফেটেজ। এখন গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হচ্ছে যে লাইসোজোম তৈরি করে। লাইসোজোমটা কিভাবে তৈরি করে? ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অনেকগুলো পদার্থ বের হয়, ওইগুলাকে যখন প্যাকেট করে ফেলে, প্যাকেট করে এই লাইসোজোম তৈরি করে। এরপরে কি বলছে? অপ্রোটিন জাতীয় পদার্থে সংশ্লেষণ করে। এটা একটু ঘুরাই কথাটা বলছে, মানে হচ্ছে তোমার এই যে কার্বোহাইড্রেট তৈরি করলো, ওটাও তো একটা অপ্রোটিন, মানে প্রোটিন না আর কি। তাহলে অপ্রোটিন জাতীয় পদার্থে সংশ্লেষ করে। এরপর কি করে? হরমোন তৈরি করে, কোষ প্লেট তৈরি করে, এটাও আমরা পড়েছি। সেলুলোজ, সেমিসেলুলোজ তৈরি করে, এটাও পড়েছি। এরপরে ঝিল্লি প্যাকেজিং করে, এটাও পড়েছি। তাহলে মোটামুটি সবকিছু কিন্তু পড়েছি। দেখো এটা কি করবে? পলিস্যাকারাইড গঠনে অংশগ্রহণ করে বলে এটাকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এটা কিন্তু ক্ষতে আসে, হ্যাঁ আমি পাশে লিখে রাখলাম, এটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট।
এই এরপরে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা শুক্রাণু গঠন, যদিও লাস্টে লিখে দিছে ছোট্ট করে, শুক্রাণু গঠনে সাহায্য করে। আমরা শুক্রাণু পরে পড়বো, এখানে একটু ছবিটা আঁকিয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে। শুক্রাণুর শেপটা হচ্ছে এরকম। তো শুক্রাণুর যে মাথাটা, এই মাথাটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। একসাথে অনেক কিছু পড়া হয়ে যাচ্ছে, রিলেট করে করে পড়লে তোমার জন্য পড়া অনেক ইজি হয়ে যাবে। এই যে অ্যাক্রোজোমটা, এই অ্যাক্রোজোমটাই হচ্ছে গলগি বডি তৈরি করে। তাহলে দেখো গলগি বডির কাজ কত বেশি বিস্তৃত, সব জায়গায় বিস্তৃত, শুক্রাণু পর্যন্ত চলে গেছে। তো অ্যাক্রোজোম যেটা, এটা কে তৈরি করে? গলগি বডি তৈরি করে। আচ্ছা, এরপরে এখানে আর কিছু নাই, তাহলে কাজ আমরা পড়ে ফেলেছি। এরপরে এখানে লাইসোজোম। তো লাইসোজোম যেটা, এরও একটা নিকনেম আছে, তো একটা তো লিখে দেওয়াই আছে, সেটা হচ্ছে কোষের পাকস্থলী। কোষের পাকস্থলী বলা হয়। পাকস্থলীতে কি হয়? খাদ্যের পরিপাক হয়, লাইসোজোমের মধ্যেও পরিপাক চলতে থাকে। আরেকটা নাম হচ্ছে সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগও বলা হয়। তাহলে লাইসোজোমের আরেকটা নাম কি? সুইসাইডাল ব্যাগ। এখন সুইসাইডাল ব্যাগ কার, এটা আমরা পরে পড়বো। লাইসোজোম যেটা, এটাও কিন্তু অনেক এনজাইম, এখানে একটা নাম লিখছে দেখো, হাইড্রোলাইটিক এনজাইম। এখন হাইড্রোলাইটিক এনজাইম মানে কি? আচ্ছা, হাইড্রোলাইটিক, তাই না? হাইড্রোলাইটিক। এখন লাইসিস মানে কি? আমি বলছি ভেঙে যাওয়া, তাহলে লাইটিক মানে কি করে? ভেঙে ফেলা, তাই না? ভেঙে ফেলা। আর হাইড্রো মানে কি? অবশ্যই পানি। তো কি করবে? কোনো একটা বস্তুকে পানির উপস্থিতিতে ভেঙে ফেলাকে, যে ভেঙে ফেলে সেটাই হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, আর প্রক্রিয়াটা হচ্ছে হাইড্রোলাইসিস। এখন পানির উপস্থিতিতে কেন ভেঙে ফেলবে? দেখবা তুমি যখন জৈব যৌগ চ্যাপ্টার পড়বা, দেখবা অধিকাংশ যেই পদার্থগুলো, ওগুলো কি করে? পানি অপসারণের মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে, ধরো এখানে একটা যৌগ এ, এটা একটা যৌগ বি, দুইটা থেকে পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যাওয়ার মাধ্যমে সি তৈরি করে। এখন এই সির মধ্যে তো এ প্লাস বি আছে, এদের মধ্যে আগে পানি ছিল, পানি বের হয়ে যাওয়ার মাধ্যমে তৈরি হয়েছে। এখন পানি যদি আবার অ্যাড করে দেওয়া যায়, তাহলে এই দুটো আবার এ আর বিতে ভাগ হয়ে যাবে। তো হাইড্রোলাইটিক এনজাইম করে কি? এই পানির উপস্থিতিতে যৌগগুলোকে ভেঙে ফেলে। তো এটা কি করবে? লাইসোজোম করবে। এই জন্য বলছে অনেক হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। ঠিক আছে, এই দেখো উৎপত্তি আমরা আগেই পড়েছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি আর গলগি বডি কর্তৃক প্যাকেজকৃত। এখানে আর কিছু লাগবে না। তাহলে লাইসোজোম কোথায় কোথায় আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃক্কতে থাকে, অন্ত্রতে থাকে, আরবিসিতে আবার থাকে না। আরবিসিতে হিমোগ্লোবিনই এত বেশি থাকে, অন্য কিচ্ছু রাখার জায়গা রাখে না। আরবিসিতে নিউক্লিয়াসও নাই, বুঝছো? আরবিসিতে কিছুই রাখার জায়গা নেই, জাস্ট হিমোগ্লোবিনই মানে রাজত্ব করতে আসে। এখন ইউজুয়ালি এটা প্রাণী কোষে বেশি থাকে, বাট উদ্ভিদ কোষের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে স্ফেরোজোম। স্ফেরোজোম। আচ্ছা, এরপরে এখানে যেটা আছে, আচ্ছা এরপরে এখানে আরেকটা নাম আছে অলিওজোম, যেটা এক স্তর বিশিষ্ট। ইউজুয়ালি লাইসোজোম হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। এখন লাইসোজোম যেটা, এটার ভৌত গঠনে কি থাকবে? তোমার ভৌত গঠনটা গোলাকার, এটা আমরা পড়ছি, দ্বিস্তরী আবরণী সবই পড়ছি। এখন লাইসোজোমের ভেতরে তো হাইড্রোলাইটিক এনজাইম থাকে, এটা যদি কোনোভাবে বাইরে বের হয়ে আসে, এখন সাইটোপ্লাজম গুলাও তো কি জৈব যৌগ না? তাহলে এগুলো ভেঙে যেতে পারে, কোষই মরে যেতে পারে। এই জন্য লাইসোজোমের কিন্তু স্ট্যাবল থাকা জরুরি, তাই এটা স্থিতি থাকা জরুরি। তো লাইসোজোম গুলোকে যারা স্থিতি দেয় বা স্ট্যাবল করে, তাদেরকে বলা হয় হচ্ছে স্ট্যাবিলাইজার। স্ট্যাবিলাইজার। আর যারা একটু এক্সাইটেড করে দেয় যে তোমাকে সব কিছু বের করে দিতে হবে এনজাইমগুলোকে, ওদেরকে বলা হয় হচ্ছে ল্যাবিলাইজার। ঠিক আছে, এখন কতটুকু এনজাইম থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 40 থেকে 50 ধরনের এনজাইম। তো লাইসোজোমের কাজ হচ্ছে তোমার এই যে জৈব যৌগগুলোকে ভেঙে ফেলা। মেইনলি কি করে? যদি আমার বডিতে কোনো জীবাণু কোনোভাবে ঢুকে পড়ে, তখন ওই জীবাণু তো আমার অংশ না, না তাই না, আমার বডির পার্ট না, তখন লাইসোজোম কি করে? জীবাণুগুলাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে ফেলে। কিভাবে?
হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে। এখন তোমার তো নর্মালি সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচ থাকে, আমরা আগেই পড়েছি যে অম্ল না ক্ষারও না, 7 এর কাছাকাছি। তো নর্মালি তোমার হাইড্রোলাইটিক এনজাইমগুলো বের হয় না, বাট কোনোভাবে ধরো জীবাণু প্রবেশ করে নাই, বাট সাইটোপ্লাজমে তোমার অনেক অক্সিজেনের অভাব, খাদ্যের অভাব, খাইতে পারতেছে না সাইটোপ্লাজম, খাবার পাচ্ছে না, তখন এই ল্যাবিলাইজারগুলো এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে তখন কি করে, তোমার যেই লাইসোজোমের যেই মেমব্রেনটা ওটাকে ভেঙে ফেললে কি হবে, হাইড্রোলাইটিক এনজাইমগুলো বের হয়ে যায়, বের হয়ে কোষটাকে পুরো খেয়ে ফেলে দেখে কি প্রক্রিয়া, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। তো নিজের কোষকে নিজেই খেয়ে ফেলতেছে, এই জন্য এটার নাম হয়ে যায় অটোলাইসিস। এটা কিন্তু ক্ষতে আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বা এটাকে সুইসাইডাল স্কোয়াড বা ব্যাগও বলা হয়। দেখছো অনেকগুলো নাম। এখন কোষ বিভাজনকালে কি করে, যেহেতু এটা হাইড্রোলাইটিক এনজাইম সব কিছু ভেঙে ফেলে, মানে লাইসোজোম সব ভেঙে ফেলে, এটা মনে রাখবা। এরপরে ক্যান্সার তৈরি করে, কেরাটিন তৈরি করে, আর এই যে টিস্যু বিগলন করে। দেখো টিস্যুটাকেও গলায় দেয়, মানে সব কিছুই ধ্বংসাত্মক। লাইসোজোম মানেই ধ্বংসাত্মক। আচ্ছা, এখানে রাইবোজোম আর লাইসোজোমের মধ্যে পার্থক্য আছে, যেটা তোমরা রিডিং পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে ওভাবে সিকিউতে আসে না, বাট তুমি যদি একবারে এখানে খণ্ডিত আকারে দেওয়া আছে তো তোমাদের পড়তে ইজি হবে। আচ্ছা, তোমাদের কি কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও। আচ্ছা, তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে এর ব্যাপারে? আমরা আজকে যতটুকু পড়লাম। আচ্ছা, তাহলে আমরা আজকে যা যা পড়লাম, কি পড়লাম, আমরা হচ্ছে গলগি বডি পড়লাম, রাইবোজোম পড়লাম। ফার্স্ট অফ অল আমরা সাইটোপ্লাজম সম্পর্কে পড়েছি, দেন হচ্ছে রাইবোজোম সম্পর্কে পড়েছি, দেন গলগি বডি আর লাইসোজোম সম্পর্কে পড়েছি। তো এগুলা সব কিছুই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আর এর মধ্যে রাইবোজোমটা কিন্তু সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সিকিউতে বেশি আসে। আর গলগি বডি আর লাইসোজোমের মধ্যে লাইসোজোমের এই সুইসাইডাল ব্যাগ সম্পর্কে বেশি আসে, কেন এটাকে সুইসাইডাল ব্যাগ বলা হয়। আচ্ছা, এখানে আর কিছু নাই। ওকে, তাহলে নেক্সট দিন আমরা কি পড়বো? নেক্সট দিন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পড়বো। আজকে আমরা এ পর্যন্তই শেষ করে দেই। আচ্ছা,